পুরাতন স্মৃতিকে মনে করতে করতে 8:22 ট্রেনে বারুইপুর ছেড়ে চললাম শিয়ালদা আমা স্ট্রিট সেন্ট পলস কলেজের উদ্দেশ্যে। সঙ্গে আমার কন্যা কৃত্তিকা। আজকের আমাদের বাংলা বিভাগের পুনর্মিলন। শিয়ালদায় পৌঁছালাম, সঙ্গে প্রিয়াঙ্কা ও তনুশ্রী মিট করলাম এবং আনুষ্ঠানিক শুভারম্ভের জন্য কিছু ফুল নিলাম এবং তারপরে আমরা এগিয়ে চললাম সেই পুরাতন স্মৃতি রোমন্থন করতে করতে। যে অলি গলিগুলো দিয়ে আমরা যেতাম, চলেছি সেই পুরাতন স্মৃতিকে রোমন্থন করতে করতে। আজকের আমাদের সঙ্গে রয়েছে আমার কন্যা কৃত্তিকা। ও আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রিত। অলরেডি আমরা চলে এসেছি জিপিওর কাছে। জাস্ট এর একটু পরেই আমাদের সেন্ট পলস কলেজ। তো চলুন, আজকের অনুষ্ঠানে দেখা হচ্ছে সবার সঙ্গে। কলেজে পা রাখছি, হ্যাঁ 16 বছর পরে পা রাখছি আমি। কিরে, আমি কিন্তু পা রাখছি কলেজে পাক্কা 16 বছর পরে। এই আমরা তো সেম সেম। বরকে একবার ফোন করে দিন, আমার বর চিন্তা। দীর্ঘ 16 বছর পরে কলেজে আসছি। প্রায় 16 বছর পার করে ফেলেছি। 2008-এ লাস্ট এখান থেকে বাংলা অনার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং এটা 2024, আজকে 14ই জানুয়ারি। তো তখন একটা জীবন ছিল, এখন আর একটা জীবন। আজকের সঙ্গে রয়েছে আমার কন্যা কৃত্তিকা। আজকের বাংলা ডিপার্টমেন্টের বাংলা বিভাগের পুনর্মিলন অনুষ্ঠানে এসছি। মজা হচ্ছে, দারুণ মজা। আজই ক্লাস হবে না? ক্লাস তো একদমই হবে না। আজ আমাদের পিকনিক, আনন্দ, মজা, আর সবাইয়ের সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করব। এটাই একটা আনন্দ, বিশাল এক্সাইটমেন্ট আমাদের। আচ্ছা কৃত্তিকা, তোমার এখনো স্কুল লাইফ চলছে, তুমি বাবা পিসিদের কলেজ দেখতে এসছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এসে অলরেডি ব্যাগ ওখানে রেখেছি। খোল। হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে, ব্লগিং। স্বাগত, তুমি মোটামুটি তো কলেজে আসো, তুমি কত বছর পরে আসলে? আমি প্রত্যেক বছরই অন্তত একবার করে এসেছি। তাহলে সাগরদা, আমি এসেছি 2 মাস আগেই এসেছিলাম, স্যারদের সাথে দেখা হয়েছিল। সবাই মিলে এটা বোধহয় 17 বছর পর। 16 বছর পর। এত বলছিলাম হুইসেলটা নিতে পারতেন, আমার তাহলে 96 এর চ্যাম্পিয়নশিপটা কাজে লাগবে। হবে খাওয়ার আগে দেখবো, খাওয়ার আগে আবার দেখবো। হ্যাঁ, এই মাঠে অডিটোরিয়ামে প্রোগ্রাম করার পরে আরো কতজন হলো গো? এই আমাদের এটা তুলে দাও তুমি। আরে ওকে অ্যাক্টিভ ব্যাচ অনেকেই এসছে। 17 ব্যাচ 2000। না সব রকম সিস্টেম আছে এখানে। হ্যাঁ
সব কোন কোন ব্যাচ? 22-এ। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই বলি যে আজকে সকলকে সুস্বাগতম। আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর শেখ মকবুল ইসলাম আজকে উপস্থিত নেই, খুব জরুরি কাজে তাকে পুরী যেতে হয়েছে। সুতরাং প্রথমে বিভাগের পক্ষ থেকে আবার একই সঙ্গে আমাদের সবার পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। এখনো 12টা বাজেনি, তাই সবাইকে সুপ্রভাত বলতে পারি। বিতানের মনে হয় প্রভাত এখনো হয়নি, জানি না। আমরা শুরু করে দিই। আমাদের মধ্যে শুধু বয়সে না, সম্মানে, সমস্ত কিছুর দিক থেকে জ্যেষ্ঠ যিনি আছেন, আমাদের সবার প্রিয় অধ্যাপক দীনেশ কুমার খান। আমি স্যারকে বলছি একটু আসতেন, আমাদের মঞ্চে এসে বসতেন। অন্য আলাদা করে দিতে চাইছি না, সবাই মিলে যাতে দেখতে পারি স্যারকে সামনে থেকে। আমাদের মধ্যে আমরা যারা সেন্ট পলস কলেজের বাংলা বিভাগের প্রাক্তনীরা আছি, তাদের মধ্যে স্যারের পরে এই মুহূর্তে সিনিয়র মোস্ট মাধবী দি আছেন। বাগনান কলেজ থেকে অধ্যাপনা করার পরে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করলেন। মাধবী বিশ্বাস, মাধবী দিকে বলছি, মাধবী একটু সামনে। আমাদের বিভাগের অধ্যাপক স্যার আমাদের কলেজের ছাত্র নন, কিন্তু স্যার অধ্যাপক শুধু নন, আমাদের সমস্ত কিছুর সঙ্গে। এবং আজকের এই অনুষ্ঠানটার জন্য আমি যে দু একজনের কাছ থেকে সর্বতভাবে সহযোগিতা পেয়েছি, স্যার তাদের মধ্যে একজন। অধ্যাপক সরস্বতী সেনগুপ্তকে বলবো একটু। আর সবাইকে বলবো, আমরা সবাই প্রথমে সামনে আমরা মোটামুটি যেভাবে ভেবেছিলাম যে আমরা উদ্বোধন করব, আমরা প্রথমে সভাপতি নির্বাচন করে নিই। স্বাভাবিকভাবেই আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্যে সভাপতিত্ব করার জন্য আমি অধ্যাপক দীনেশ কুমার খানের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সবাই সমর্থন করছি। সব থেকে ছোট জাস্ট লাস্ট কোন বছরে পাস করে কে আছে? সব থেকে ছোট ছাত্রী কে আছে? আয় চলে এই আছে ও ধাক্কা খাওয়াটা ছোট আমরা সবাই নিজে, আমরা কাউকে অন্যরকম কিছু না, শুধুই আমাদের মধ্যে তিনি বয়োজ্যেষ্ঠ, তাই তাকে সামান্যভাবে আমরা সম্মানিত করলাম। আর সামান্য একটা স্মারক করেছি আজকের জন্য, এটাও স্যারের হাতে অনিন্দিতা করে দিচ্ছি। বিভাগের অধ্যাপিকা এবং আমাদের প্রাক্তন ছাত্রী ঋতুজা ভট্টাচার্যকে বলবো আমাদের প্রাক্তনীদের পক্ষ থেকে মাধবীকে এবং সরস্বতী স্যারকে আমাদের স্মারক সবাই পাবো। খুব সামান্য যেটুকু ব্যবস্থা করতে পেরেছি স্বাগত। আমরা সবটাই অগোছালোভাবে করবো। তোমাদেরকে এক জায়গায় জড়ো করার জন্য যেটুকু বোঝানো দরকার সেটুকু চেষ্টা করেছি, ঠিক আছে তো? কারো কাছে যদি জিও ট্যাগে ছবি তোলার ব্যবস্থা থাকে একটু তুলো। আজকাল আবার এগুলো কলেজকে দিতে হয়, জিও ট্যাগ না থাকলে নাকি তার গ্রহণযোগ্যতা হয় না, তো জানি না, তো পাই। জিও ট্যাগ করতে পারবো। আবুলের কাছে একটা কাগজ দিয়ে ঘুরছে। আবুলের পরিচয় করে দিই। আবুল আমাদের কলেজের প্রাক্তন ছাত্র। আবুলের স্ত্রী, আবুলের মেয়ে, আবুলের শ্যালো, সবাই আমার ছাত্র ছাত্রী। আবুলের মেয়ে আবুল আমাদের কাছে যে পড়াশোনা পেয়েছিল আর বাংলায় ভর্তি হয়নি, ইংরেজিতে করছে। সবাইকে বলি আবুল একটি কাগজ নিয়ে ঘুরছে, যে আমরা যেভাবে পারফর্ম করতে পারি আমরা সেটা করবো, ওর কাছে নাম নিয়ে দাও। আর আমরা প্রত্যেকে এখানে এসে যারা যারা আছি প্রত্যেকে আমরা আমাদের ব্যাচ, আমাদের পরিচয় এবং আমরা কে কোথায় কিভাবে আছি একটু আমরা সেটা এখানে সেলফ ইন্ট্রোডিউস করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা শুধু কিন্তু এই আজকে পিকনিক খাবো, একটু পিকনিকের মতো করবো এই জন্য কিন্তু আমরা এটা করছি না। আমরা চাইছি যে আমাদের ছেলেমেয়েরা যারা আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, তোমরা বড় হয়েছো, আমাদের যেটুকু যোগাযোগ আছে,
যার যেখানে যতটুকু যোগাযোগ আছে তার মাধ্যমে যদি বর্তমান ছাত্রছাত্রী এবং ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রী বিভাগে আসবে, প্রয়োজনীয় বিভাগ ছাড়িয়ে অন্য বিভাগেও যেতে পারে, এই ধরনের সংকীর্ণতার ব্যাপার নেই, সেখানে তাদের জন্য যদি কিছু করা যায়, খুব সুস্থ যদি কেউ থাকতো তার পরীক্ষার ফিসটা, আমরা অনেকেই জানি ছোটবেলা আমাদের অনেকে কিভাবে কেটেছে। যদি আমরা দেখি যে কারোর কোনো ইন্ডাস্ট্রিতে যোগাযোগ আছে, কেউ কোথাও একটা বছরে 2টো প্লেসমেন্টও যদি আমরা করে দিতে পারি, আমরা এইভাবে যদি ছেলেমেয়েদের কাজে লাগি বর্তমানে এবং ভবিষ্যতে, সেটাও তোমরা যারা আছো সবাইকে এখানে বলতে হবে না, যদি পারো, যদি মাথায় থাকে তাহলে একটু বলো, আমরা নোট করে রাখবো, আমরা ভবিষ্যতে যোগাযোগ করবো। এটা শুরু করার জন্য আমাদের মাননীয় অধ্যাপক দীনেশ কুমার খান স্যারকে অনুরোধ করছি। স্যার, কলেজের শিক্ষক হিসেবে বলছি না, তোমাদের মতো এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে বলছি। যেহেতু আমি সব থেকে বয়স্ক, সেই জন্যই সভাপতি করা হয়েছে। আমি খুব সংক্ষেপে 2-4 কথা বলবো। 1865 খ্রিস্টাব্দে এই কলেজ স্থাপিত হয়েছিল। প্রায় 9 করে 158 বছর কেটে গেছে, কম কথা নয়। কলকাতা তথা পশ্চিমবঙ্গে খুব এরকম কম কলেজই আছে এত পুরনো। আর এই কলেজের নিয়ম কানুন, আদব কায়দা, শৃঙ্খলা কি ছিল সেটা আমরা যারা পড়েছি সেই সময় এবং পরবর্তীকালে এসেও শিক্ষকতা করতে এসেও যা দেখেছি তা সত্যিই গর্ব করার মতো। বর্তমানে যুগের সঙ্গে সঙ্গে হয়তো কালের সঙ্গে সঙ্গে কালের নিয়মে অনেক কিছু অবলুপ্তি হয়েছে, কিন্তু তবুও সেন্ট পলস। কলেজে আমি যখন ঢুকি বাংলা অনার্স পড়তে, তখন বাংলা অনার্সের বয়স 3-4 বছর। ইংরাজি, ইতিহাস, অর্থনীতি এগুলো সবই পুরনো আমলের, সাহেবদের আমলের, স্বাধীনতার আগে থেকে আছে এগুলো, কিন্তু বাংলা অনার্স অনেক পরে হয়েছে। এবং প্রথম ব্যাচে 2-4 জনের যোগাযোগও ছিল আমার সঙ্গে, নামও ছিল, তার বোধহয় আর বেঁচে আছে কিনা জানি না, বর্তমানে যোগাযোগ নেই। খুবই সাহায্য করতো সব আমরা নতুন হিসাবে। আগে এই কলেজে এই জিনিসটা ছিল, যারা 3য় বর্ষ বা 2য় বর্ষ তারা প্রথম বর্ষদের সাহায্য করতো পড়াশোনার ব্যাপারে, খুব ছিল এটা। এখন যেমন অনেকটাই নষ্ট হয়ে গেছে এই কলেজের ক্ষেত্রে আমি বলছি, কিন্তু আগে সেটা ছিল না। কেউ কোনো দিন ক্লাসে আসতে না পারলে 2-3 দিন পরে আসে বা কোনো কারণে অনুপস্থিত হয়, তাকে ক্লাসে পড়াশোনার ব্যাপারে সাহায্য করত। এবং আমরা যখন পড়াশোনা করেছি বাংলা অনার্সের তখন খুবই কম ছাত্র। তার কারণ কি, এই কলেজে কিন্তু সহশিক্ষা তখন ছিল না, এটাও মনে রাখবে। সেন্ট পলসের ছাত্র হিসাবে, প্রাক্তন হিসাবে তোমাদের মনে রাখতে হবে যে এই কলেজের যে সহশিক্ষা, ছেলে মেয়ে যে একসঙ্গে পড়া, এটা কিন্তু আমরা যখন পড়তাম তখন ছিল না, একদম শুরুতে ছিল, মাঝখানে উঠে যায়। আবার এটা চালু হয় 67 সাল থেকে। আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ছি, অর্থাৎ আমাদের পরেই যারা ব্যাচ ছিল সেই সময়তে ওই নতুন করে সহশিক্ষার প্রচলন হয়। এবং প্রত্যেকে পরস্পরের সাহায্য নিয়ে, অনেকেরই অবস্থা ভালো ছিল না, বইপত্র ছিল না, কিন্তু যাদের আছে তারা সাহায্য করত। আমাদের সময় ছাত্র সংখ্যা কতজন ছিল? 8-10, বড় খুব বেশি হলে 12 থেকে 14, তার বেশি না। সহশিক্ষার পথ সেটা একটু বাড়লো। আর যখন শিক্ষকতা করতে এলাম তখন সেটা অনেকখানি বেড়ে গেছিল, প্রায় 40-45 এরকম দেখে গেছি আমি। আর সেদিক থেকে বলতে গেলে আমার সতীর্থ 2 জন আছে এখানে। একজন বাগনান কলেজের অধ্যাপিকা ডক্টর মাধবী বিশ্বাস, আর একজন সেন্ট পলস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিনায়ক ভট্টাচার্য। ওরা যে সমস্ত শিক্ষকের কাছে পড়েছে তাদের মধ্যে একজন ছাড়া 3 জনই আমার শিক্ষক ছিলেন। এবং শিক্ষকরা কীরকম হতেন
কীরকম হওয়া উচিত সেগুলো তাদের থেকে আমরা শিখেছি। যখন এমএ পড়তে যাই তখনও অসিত বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রমথনাথ বিশি, হরপ্রসাদ মিত্র, অমিয় চক্রবর্তী, এরকম কাকে ছেড়ে কার নাম বলব পড়ে এসেছি। কালের কুটিল গতিতে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, সেটাই স্বাভাবিক। কারণ এই কলেজ তো আর আমাদের পরিবেশের বাইরে নয়, আমাদের যুগেরও বাইরে নয়। সুতরাং আজকে বাংলা অনার্সের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে, সব কিছু আপডেট হয়েছে। শিক্ষকরাও যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা, তারাও প্রাণপাত পরিশ্রম করছেন, ভালো লাগছে সেগুলো। মাঝে মধ্যে আসি কলেজে আমিও, কেন আজকে যা কিছু হয়েছে সেটা তো এই কলেজের দৌলতেই হয়েছে। সুতরাং কলেজ আমার কাছে পবিত্র তীর্থক্ষেত্র। সেন্ট পল তো শুধু আমার শিক্ষা গ্রহণের ক্ষেত্র নয়, এটা আমার কাছে পবিত্র তীর্থক্ষেত্র। এবং আমি এই কথাই বলবো তোমাদের সকলে যে তোমরা যে সেন্ট পলসে পড়াশোনা করে গেছো, তার ছাপ, তার যে পরিচয় তোমরা তোমাদের কর্মের মধ্যে দিয়ে, তোমরা যেখানে থাকো, তোমাদের পরিবার পরিজন, সমাজ, তোমাদের কর্মের জায়গা, সব জায়গায় তার ছাপ রেখো। এবং এই যে সেন্ট পলসের যে ছিল মিশনারি কলেজ, সেবা, শিক্ষা দিয়েই তো শুধু সেবা হয় না, অন্যান্য পাশে দাঁড়িয়েও মানুষের নানা দুরবস্থায়, নানা দুঃখে সুখে পাশে দাঁড়িয়েও সেবা করা যায়। এই কলেজে বহু দুস্থ ছাত্র পড়ে গেছে, ভালো ফলাফলও করেছে, সবাই মিলে তার পাশে দাঁড়ানো হয়েছে। বিনায়কও জানে, অনেককেই জানে, তারা দাঁড়িয়েছে, কলেজের নাম উজ্জ্বল করেছে। তোমরাও সেরকম, যে যে প্রফেশনেই থাকো না কেন, যে যে পেশাতেই থাকো, তোমরা সেরকম করবে, তবে তোমাদের সেন্ট পলসে পড়া সার্থক হবে। আজকের দিনে সত্যিকারের ভালো মানুষের খুব অভাব। দেশ বিশাল বড়, সব ক্ষেত্রেই বিশাল বিশাল বড় মাপের মানুষ আছে, কিন্তু সত্যিকারের দেশকে ভালোবাসা, পরিবারকে, পরিজনকে, সমাজকে, মানুষকে ভালোবাসার যে মনোভাব, সেটা কোথায়? এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখো। এবং আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে তোমাদের কাছে, তোমরাও আমার মতোই প্রাক্তন ছাত্রছাত্রী, তোমাদের কাছে আবেদন রাখছি, তোমরা এই দিকটা একটু খেয়াল দাও। নিজের কথা নিশ্চয়ই ভাববে, কিন্তু অন্যদের কথা একটু ভাবো। কেন আমার মনে হয় এখন ভারতবর্ষে দুঃসময় চলছে, শুধু ভারতবর্ষে না, গোটা পৃথিবীতে। কাগজ যারা পড়ো তারা নিশ্চয়ই দেখছো কোথায় কি হচ্ছে। তাহলে আজ 21 শতাব্দীতে দাঁড়িয়েও দেখতে হচ্ছে যুদ্ধ, মানুষ মানুষকে মারছে। ভাবতে পারছো এগুলো? সুতরাং সেই দিকগুলো একটু খেয়াল রেখো। তোমাদের নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই। যে যেখানে আছো উন্নতি করো কর্মক্ষেত্রে, সংসারে শান্তিতে থাকো এবং জীবনে চলার পথে সব দিক মানিয়ে গুছিয়ে চলতে শেখো। তাহলেই জানবো যে তোমাদের সেন্ট পলসে পড়া সার্থক হয়েছে। এবং তোমরা যেন গর্ব করে বলতে পারো আমরা সেন্ট পলসের ছাত্রছাত্রী। আর আমার বক্তব্য শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো বাংলা বিভাগের অধ্যাপিকাদের, বিশেষ করে বিনায়ক ভট্টাচার্যকে। সবাইকেই জানাচ্ছি বাংলা বিভাগের শিক্ষকদের, কিন্তু বিশেষ করে বিনায়ক ভট্টাচার্য এই কারণে, কারণ তার উদ্যোগ ছাড়া এটা হতো না আজকে সম্মেলন। সব যোগাযোগ করেছে। আমাকে প্রথমে ফোন করেছিল, গুরু আসতে হবে, গুরু আপনাকে আসতেই হবে। আমি দেখো আমার তো অন্য জায়গায় প্রোগ্রাম ঠিক করা হয়েছে, এখন আমি কি করবো? বলে আপনাকে গাড়ি গিয়ে নিয়ে আসবে। আমি হাইল্যান্ড পার্ক থেকে এসেছি, আমি হাওড়ায় নেই, অন্য জায়গা থেকে এখানে এসেছি। আবার এখান থেকে সেখানে ফিরে যাব। সরস্বতী আমাকে নেওয়ার দায়িত্ব নিয়েছিল, সরস্বতীকেও ধন্যবাদ জানাই। তাহলে আমার আশাই হতো না, আসতাম হয়তো বাসে ট্রামে,
লড়াই করে তোমাদের মতো আসতে হতো। যাই হোক, সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে মাধু একটুখানি শারীরিক দিক থেকে অসুস্থ ছিল, সেও কলেজের ডাকেতে সাড়া দিয়ে প্রাক্তন ছাত্রী হিসেবে এসছে এখানে, তাকেও ধন্যবাদ জানাই। সেও অবসর গ্রহণ করেছে বছরখানেক আগে, বুঝতে পারছো। আরও অনেকের আসার কথা ছিল, হয়তো আসবে, দেখা যাক তারপরে কি হয়। আর অনুরোধ করে যাব, এরপরে যখন হবে বড় করে মার্চ মাসে গোটা কলেজে, তখন অন্য বিভাগের মতো আমরাও যেন, অন্য বিভাগ যেন না বলতে পারিস বাংলার ছেলেমেয়েরা এত কম এসছে, প্রাক্তনরা, তাই যেন না বলতে পারে। তোমরা তৈরি হও, বিশেষ করে যাদের যাদের সঙ্গে একটু আধটু যোগাযোগ আছে বা বেশি যোগাযোগ আছে, তাদেরকে সবাইকে বলবো, তোমরা মার্চ মাস তো বেশি দূরে নেই, তোমরা সবাই একটু যোগাযোগ করবে, যেন আমরাও আমাদের পূর্ণ শক্তি নিয়ে প্রাক্তন ছাত্ররা এখানে আসতে পারি এবং অংশগ্রহণ করতে পারি কলেজের অনুষ্ঠানে। ঠিক আছে, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে, আশীর্বাদ, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই শুনলাম, আমাদের কাছে আশীর্বাদ, সত্যিই স্যারের প্রত্যেকটা কথাই আশীর্বাদ। এখানে আমরা যারা বসে আছি প্রায় সবাই স্যারের ছাত্রছাত্রী, নতুন যারা আছো তারা স্যারকে দেখোনি, কিন্তু তাহলেও তোমরা ছাত্র, ছাত্রছাত্রী আর কি, ওই প্রপত্রের মতো, কারণ তোমরা আমাদের ছাত্রছাত্রী। আমরা স্যারের কাছে, প্রত্যেকে আমরা যারা আছি স্যারের কাছেই লেখাপড়া শিখেছি, স্যারের কাছেই পড়েছি। স্যার যে কথাগুলো বললেন আমরা একটু মাথায় রাখবো, মনে রাখবো, এবং আমাদের যে ঐতিহ্যের কথা স্যার বলেছেন, সেই ঐতিহ্যটা যদি আমরা ধরে রাখতে পারি, সেটা আমরা সবাই নিশ্চয়ই শিখবো। আমি আরো কয়েকজন আসছে, আমাকে একটু আগে ফোন করলো, কয়েকজন রাস্তায় আছে, আশা করছি আরো 8-10 জন এসে যাবে। আর মাধুদিকে বলবো, মাধুদি পায়ে ব্যথা আছে, মাধুদিকে উঠতে হবে না, মাধুদি একটু কিছু বলুন। আমি মাধবী বিশ্বাস, কাছে নিয়ে একটু হচ্ছে এই আমার না মাইক লাগে না, আমি অমাইক। কারণ হচ্ছে আমি যেখানে পড়াতাম সেখানে বাংলা অনার্সের স্টুডেন্ট সংখ্যা ছিল 180। 180। আমি যখন, আচ্ছা এটা প্রসঙ্গে পরে আসি, আগে বলি আমি মাধবী বিশ্বাস 1975 সালে এই কলেজে এসে ভর্তি হয়েছিলাম। মানে কলেজ প্রতিষ্ঠা হওয়ার 110 বছর পরে আমাকে আসতে হয়েছে। 1975 সালে আমি এই কলেজে ভর্তি হতে আসিনি, আমি তার আগে বেথুন আর ব্রেবন থেকে ফর্ম তুলে নিয়েছি, বাড়ি চলে গেছি, ফর্ম টর্ম ওখানে জমা টমা হয়ে গেছে। আমার 2 বন্ধু এই কলেজে ভর্তি হতে এসছে, আমাকে সঙ্গে নিয়ে এসছে। এই কলেজে ঢুকে এই মাঠ দেখে আমি বললাম আমি এইখানেই ভর্তি হব। আমি বললাম আমি এইখানেই ভর্তি হব। ওরা বললো না, তুই বেথুন ব্রেবনে ফর্ম এনেছিস, এখানে ভর্তি হোস না, শোন এখানে ভর্তি হোস না, তোর বাড়ি থেকে ভর্তি হতে দেবে না। আমি ফর্ম টর্ম নিয়ে যেখানে, যখন ওখানে ওই বারান্দাটায়, ওই হস্টেলের বারান্দায় নিচে স্যাররা বসতেন, তা আমি বললাম যে আমিও ভর্তি হবে এখানে। বললো কিসে ভর্তি হবে? তা আমি বললাম যে আমি কিসে অনার্স পাবো? বললো সবেতেই পাবি। তা ইংরেজি স্যার বলছে এখানে ভর্তি হও, ইতিহাসের অধ্যাপক বলছেন এখানে ভর্তি হও। হঠাৎ করে বাংলার মাস্টারমশাই বলে উঠলেন, না না ও বাংলাতেই ভর্তি হবে। বাংলায় আর কি তখন ভর্তি হচ্ছে না, এখানে তো অন্য সাবজেক্টে বেশি ডিমান্ড ছিল। তা আমি নিয়ে নিলাম ফর্ম টর্ম, নিয়ে টিয়ে চলে গেলাম। বললো ভর্তি হয়ে গেছো তুমি, মানে তখন এরকম ব্যাপার ছিল। তা আমি তো ভর্তি হয়ে গেলাম, টাকা পয়সা নেই, আমি তো কিছু আনিনি। বললো ওটা পরের দিন দিলে হবে। এইবার আমি বাড়ি গেছি, বাবা শুনে বললেন যে কি বেথুন ব্রেবনে ফর্ম এনে তুই ওই সেন্ট পলস, যেই শুনলো কোএডুকেশন, আমাদের সময় তো ব্যাপার ছিল। তা বললো না না ওখানে পড়া হবে না, ও বেথুন ব্রেবন যেখানে হয় সেখানে। তা বাবা পরের দিন অফিসে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যেরকম আমার মেয়ে থেকে ফর্ম এনেছে। তো সেখানে এক ভদ্রলোক ছিলেন, তৃপ্তিবাবু, আমার আজও মনে আছে। তৃপ্তিবাবু বললেন ভীষণ ভালো কলেজ, একেবারে ওয়েল ডিসিপ্লিনড কলেজ, ওর নামেই কোএডুকেশন, ও ভীষণ আলাদা রকম কলেজ, আপনার মেয়ে ওখানে ভর্তি হতে চাইলে ভর্তি করে দিন। আমি ভর্তি হয়ে গেলাম এবং ভর্তি হয়ে যাবার 3টে বছর এখানে যা কাটিয়েছি,
কলেজ জীবন সার্থক হয়ে গেছে। মানে আমাদের সময় 20 জন নেওয়া হতো, 20টা সিট। আমরা 18 জন মেয়ে, 2টো ছেলে। একটা ছেলে তো আমাদের ভর্তি হওয়ার 1 মাস 2 মাস পরেই একটা টেস্ট নেওয়া হতো, সেই টেস্টে আমরা সবাই ফেল। এবং আমাদের হেড ছিলেন আরডি রামেন্দু দত্ত। উনি বললেন তোমাদের সবার বাংলা অনার্স কেটে গেছে, তোমরা ক্লাসে আসবে না, তোমরা গিয়ে জেনারেলে পড়বে। আমরা তো তখন বোকা শোকার পার্টি। আমি আর শিল্পী বলে একটা মেয়ে রোজ স্যারের পিছনে ছুটতাম, গিয়ে বলতাম স্যার আর একটা পরীক্ষা নিন, এবার যদি ফেল করি আর পড়বো না। তো অনেক বলে টলে আর একটা পরীক্ষা নেওয়া হলো। যাই হোক, সেই পরীক্ষায় মোটামুটি সবাই একটা জায়গায় উতরে গেছে। একটি ছেলে ওই পরীক্ষা আর দিল না, ও কলেজও করলো না, ও ছেড়ে দিল। তার মানে আমরা 18টা মেয়ে, একটি ছেলে, সে আমাদের বড় আদরের হিমাদ্রি স্কটিশ চার্চ স্কুলে পড়িয়েছে, যোগাযোগ আছে। তা আমরা সবাই ওকে আদর করে হিমু ডাকতাম। এই হিমু যখন ক্লাস হতো স্যারেদের সাথে ঢুকতো আর স্যারেদের সাথে বেরোতো, কারণ আমরা হচ্ছে একদম বাজে। এবং আমাদের একটি বন্ধু ছিল রুবি, সে বলতো হিমু তুই বাইরে যা, এখন আমরা বাজে কথা বল। কিন্তু সেই হিমাদ্রি আমাদের সকলের প্রিয় বন্ধু। এইভাবে 3টে বছর, আর টিচারদের কথা বললে তো এসে অনুষ্ঠানই শেষ হয়ে যাবে। প্রত্যেক টিচার, এমনকি আমরা যারা জেনারেলে পড়তাম, জেনারেলের টিচাররাও সবাই সব সময় সাহায্য করত। আর লাইব্রেরি কি বলবো তোদের, জানি না, সেই লাইব্রেরির সেই শিবুদা রিটায়ার করেছেন। শিবুদা একটু রাগ, আর এই কলেজের না সকলেই রাগী ছিলেন, কড়া, মানে ওই ডিসিপ্লিন তো সকলেই কড়া। আমরা কোনোদিনও স্টাফ রুমে ঢুকিনি জানিস, কারণ দরজায় বসে থাকতো আমাদের দশরথদা আর না হলে রামলাল। পান চিবিয়ে বলতো কি চাই না, স্যারের কাছে একটু যাওয়ার কিছু নেই, আমি এখান থেকে স্যারকে বলছি স্যার এই যে দেখুন ডাকছে, হয় এডি, নয় আরডি, নয় ডিকে স্যার, নয় ডিএস স্যার, এরকম। এই পর্যন্ত আমাদের, আমরা প্রিন্সিপাল দেখিনি, আমি প্রিন্সিপাল দেখিনি গোটা কলেজে পড়াকালীন। জানিস কে কলেজে প্রিন্সিপাল আমি দেখিনি। আমি মানে কি, আমরা কেন না, আমাদের ভাইস প্রিন্সিপালই ছিলেন সর্বেসর্বা সুশান্ত বিশ্বাস, যা কিছু দরকার ওনার। প্রিন্সিপালের সই হলেও সেটাও করবে স্যার, ওর নামটা কি ছিল বেটে মতো, পরে হ্যাঁ বংশীদা ছিলেন আমাদের প্রিন্সিপাল। বংশীদা দরজায় বসে থাকতেন, বংশীদা এই নাও স্যারের কাছে একটু যাওয়ার তো কিছু নেই, দাঁড়াও এখানে। আর একদম বেমালুম তুইও, ছেলেদের তো তুইই বলতো, বংশীদা এরকম। সেই বংশীদা আমি যখন পাশ করে চাকরি পেয়ে কলেজে এসেছিলাম, বংশীদা বললো তোমাদের কত বকাঝকা করেছি বলো। মানে কলেজের বংশীদা আমাদের বক্তে, এই ছিল আমাদের কলেজ। আজ পরবর্তীকালে আমি যখন কলেজে পড়াতে গেছি না রে, আমার তো এইসব মজ্জার মধ্যে রয়ে গেছে। ছেলেপিলে তো আর তা না, কালে কালে বদলাচ্ছে। আমি তখন ভাবলাম এই যতই বদল হোক ক্লাসটা ঠিক রাখতে হবে। আমি একটাই বললাম, আমি বললাম যখন আমি এই ড্যাসে থাকবো তখন আমি তোদের টিচার, এবং এই যে তোরা যারা সব বসে আছিস এতগুলো ঘর আলো করে, কেউ কোনো কথা বলবি না, যা বলবো আমিই বলবো। আমি এখান থেকে নেমে গেলে তোরা সবাই মিলে কথা বলবি, আমাকে ডাকবি। এইটা কিন্তু আমি এত গন্ডগোলের মধ্যেও বাগনান নামক জায়গার, বাগনান কলেজে এই 180 জন স্টুডেন্টের টিচার হয়ে থেকেছে। এবং আজকে তোরা ডিকে স্যারকে দেখে যা করছিস, এক ব্যাপার। শিক্ষক হতে গেলে প্রথম দরকার কি জানিস? ছাত্রছাত্রীর খুব কাছে আসা। শিক্ষক মানে উচ্চস্থানে বসার না, এটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। যারা উঁচুতে বসে রইলেন তারা উঁচুতেই রয়ে গেলেন, তারা আর কোনোদিনও ছাত্রছাত্রীর কাছে যেতে পারেননি। যারা এখানে শিক্ষক আছিস বা শিক্ষক হবি মনে করছিস, শিক্ষক হয়েছিস, তারা সারাটা জীবন এইটা ভাববি যে সারা দুনিয়া আমাদের যে চোখেই দেখুক, ছাত্রছাত্রী যেন আমাদেরকে নিজের ভাবে, ওখানে যেন ওরা আমাদের দূরের কেউ ভাবে। সব সম্ভব হয়েছে জানিস আমি এই কলেজে পড়েছি।
এত ডিসিপ্লিন, বললাম তো বংশীদাও বকে। আর আজকাল কলেজের টিচাররা কিছু বলছে, পরের দিনই 10টা ছাত্র চলে এলো। কেন না, কেন আপনি আমাদের অপমান করেছেন। এই অপমান আবার কাকে বলে রে? আমাকে যদি কখনো বলতো, কারণ আমার সাথে ছাত্রদের কখনো হয়নি এরকম, আমাকে যদি বলতো, আমি বলতাম অপমান করার শিক্ষাটাই তো তোদের দিচ্ছি রে বাবা, তা কর অপমান। ছাত্রদেরকে ছাত্রদের মতো থাকতে দিতে হবে, ছাত্রদেরকে ছাত্রদের মতো করে নিয়ে চলতে হবে, এগুলো আমাদের শিক্ষা। আমরা যে এত কড়া কলেজ থেকে পড়ে গেছি না, সমস্ত ডিসিপ্লিন নিয়েছি। প্রিন্সিপাল আমি কবে দেখেছি জানিস? পাস করে চলে যাবার পর, আমি যেহেতু ডিপার্টমেন্টের হাইয়েস্ট নাম্বার ছিলাম, তো একটা এখানে 25শে জানুয়ারি একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমাদেরকে ডাকেন, তখন পুরস্কার তুলে দেওয়া হয়। সেদিন প্রিন্সিপালের সাথে আমরা ওই লাইব্রেরির বিশাল যে টেবিলটা, ওই টেবিলে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। সেই দিন প্রিন্সিপাল আমাদের সকলের সঙ্গে এমন মিশলেন, বললাম এই লোকটাকে 3 বছর দেখিনি, সেই দিন উনি দেখিয়েছেন। তাহলে যাকে আমরা মনে করছি তাকে ছোঁয়া যায় না, সে আমাদের ছুঁয়েই আছে, সে আমাদের ছুঁয়েই আছে, আমরা বুঝতে পারতাম না। এই হচ্ছে এখানকার শিক্ষকরা। আরও শিক্ষক আছেন অনেক ডিপার্টমেন্টের। আমার যেমন ছিল হচ্ছে ইংরেজি আর সংস্কৃত, দুটো ডিপার্টমেন্টেরই। এইখানটায় আমাদের সংস্কৃত ক্লাস হতেন, এখন তো এটা হয়েছে। ক্লাস ছিল 9:45-এ শুরু আমাদের, আর ক্লাস শেষ হতো বিকেল 5টায়। তখন 4:15 থেকে 5টা পর্যন্ত সংস্কৃত ক্লাস হতেন। সেই ক্লাসে আমরা সবাই থাকতাম, জানিস তো। আমরা একটু ঘোরাফেরা করতে যেতাম, এই সামনে গ্রেস আছে, ওখানে গিয়ে সিনেমা দেখে আসতাম, আবার টুক করে চলে আসতাম কলেজের মধ্যে। অনার্সের ক্লাস শেষ হয়ে গেল 11:30 বা 12টার মধ্যে, চলে গেলাম, আবার চলে এলাম। কেন না, দীপকবাবু আসবেন অনেক দূর থেকে সংস্কৃত ক্লাস, সেগুলো দিয়েছেন এরা, আমরা নিয়ে গেছি শুধু। এবার আমাদের কাজ হচ্ছে যে সেইগুলোকে আবার যথাস্থানে ফিরিয়ে দেওয়া। কলেজ সম্পর্কে বলতে গেলে যে কত বলবো, কি বলবো, খেয়েই পাই না। 3টে বছর, কিন্তু মনে হচ্ছে আমার 30 বছর জীবনের সমস্ত কিছু কলেজকে নিয়ে। আর যারা তোরা আছিস বসে এখানে, সবাইকে আমি তুই বলি, কারণ এটা আমার বেসিক নেচার। যখনই বুঝি কেউ আমার ছোট, আমি একবারে না আপনি না তুমি সরাসরি। একদম। তো তোরা যারা এখানে বসে আছিস, আমি জানি না বর্তমান ছাত্রছাত্রী আছিস কিনা, বর্তমান ছাত্রছাত্রীদের বলছি, সব পাস করে গেছে, কেউ নেই বর্তমান, কেউ না নেই। না, সব প্রাক্তনই তো। আচ্ছা, ওরা বলেছে না। যে আমরা কি প্রাক্তন, আমরা না আসবে না কেন, ওদের তো উচিত ছিল এটা কন্ডাক্ট। না, না। আমাদের কলেজে এই যে করে দিয়েছে ফার্স্ট সেমিস্টারের পরে, আমাদের কলেজে কিন্তু যখনই এই অনুষ্ঠান হয়, আমাদের দায়িত্ব দেওয়া থাকে থার্ড ইয়ারকে, পরীক্ষা 5th সেমিস্টার বললো স্যার, থার্ড ইয়ারকে দায়িত্ব দেওয়া থাকে, তোদেরকে সব করতে হবে, শুধু জিজ্ঞেস করতে। তারা নেই, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার কথা, যে যে জায়গায় থাকুক, তারা যেখানেই থাকুক, তাদের কাছে নিশ্চয়ই এই মেসেজ পৌঁছে যাবে, তারা যেন কলেজের সম্মানটা রাখে। আমি মাঝখানে দেখেছিলাম সেন্ট পলস কলেজের গন্ডগোলের ব্যাপার, খুব খারাপ লেগেছিল। আমাকে কলেজে বলেছে, ওমা দিদি আপনার কলেজে তো গন্ডগোল হয়েছে। আমি বললাম সে গন্ডগোল তো এখানকার ছেলেপিলে গিয়েই করছে, বা ওই কলেজে যারা পড়ে কেউ গন্ডগোল করে না। কারণ কলেজ আমার কাছে, আমি তাহলে বলি, আমাদের যখন 2005 সালে ন্যাক হয়, সেই সময় এই কলেজের ন্যাক হচ্ছে। তো প্রাক্তনী হিসেবে আমাকে ডেকেছে, এবারে আমাকে বলছে, আমার কলেজের ন্যাক আগে হয়ে গেছে, আমার কলেজের এক কলিগ আমাকে বলছে, মাধবীদি আপনি তো আবার সেন্ট পলসে যাবেন, ওখানে আবার বলবেন না আমাদের কি হয়েছে না হয়েছে, কিভাবে জিজ্ঞেস করেছে, আর আপনি যাবেন না ওখানে, কেন যাবেন? আজ যে আমি এখানে বসে আছি না, ওইখানের জন্য। আর ওখানে আমাকে গিয়ে কিছু বলতে হবে না, ও আগে থেকেই তৈরি কলেজ। কোনোদিনও তো ঢুকিস নি, একবার ঢুকে দেখিস কলেজের মাঠটা, সেই মাঠ। একজন সিনিয়র টিচার বললো ও প্রকৃত শিক্ষা নিয়েছে। তুমি কি করে বলো, যে কলেজ থেকে পাশ করে এসছে সেই কলেজের ন্যাকে ওকে ডাকছে, ওরা গিয়েছিল আনতে, বললো মাধুরী তুমি কিন্তু যাবে, ইংরেজির ওই ছেলেরা গেছিল, সিদ্ধার্থ।
তা আমি মাধুদি, দুটো কলেজে হ্যাঁ মাধুদি তুমি কিন্তু যাবে, আমি বললাম নিশ্চিন্ত থাক। তো এসেছিলাম, এই কলেজে কারা সব পড়ে গেছে জানিস, নীরেন চক্রবর্তী এই কলেজের ছাত্র ছিল, বড় বড় রিটায়ার্ড জাজ। মানে আমি এসেছিলাম, দেখলাম যে আমাদের অডিটোরিয়াম ভর্তি, এত লোক এসেছে। তাহলে এই কলেজ কিন্তু আজকের গণ্ডগোলের মধ্যেও অসামান্য কলেজেরই, যারা ভর্তি হয়েছিস তারা মান মর্যাদা দিয়ে যাস, এইটাই শুধু কথা, যেন বলতে পারে। যা সব জায়গায় কলেজকে নিয়ে ঝগড়া করে, সব জায়গায় কলেজকে ওপরে রাখতে হবে, যেমন মা বাবাকে ওপরে রাখি, তারপরেই হচ্ছে আমার শিক্ষাস্থান, আমার শিক্ষাগুরুরা। এই যে ডিকে স্যারকে আজকে দেখছিস, প্রণাম জানাই সেই 3 জন স্যারের উদ্দেশ্যে যাদের কাছে আমি পড়েছিলাম, 4 জন স্যারের উদ্দেশ্যে, তারা আর কেউ নেই। সকলের কাছেই আমার একটাই নিবেদন, যে তারা তৈরি করে দিয়ে গেছেন, তাই এরকম হয়েছে। তোরাও এটা মনে রাখবি, স্যার কখনো খারাপ হয় না, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ নেওয়ার ব্যাপারে। কে বকলো, কে বললো তুমি পড়ে আসোনি, ওতে স্যার খারাপ হয় না রে। স্যারদের যেটা করার তারা করবেন, সব স্যার আমাদের আপন, এইটা ভেবে চলবি, দেখবি জীবনের যাত্রাপথ মসৃণ হয়ে যাবে। এই যে এত বছর ধরে যাত্রাপথ চালিয়ে গেছি, এরা আশীর্বাদ না করলে পারতাম রে। সব সময় সব সব স্যারকে একেবারে মনে করবি যে তোদের ভালোর জন্যই বলছে। বিনায়ক আজকে আমাদের দেখেছে, বিনায়ক এত বড় একটা অনুষ্ঠান করলো, আমি খুশি হতাম যদি এখানে তোদের মকবুল স্যার থাকতেন, কারণ সকলেরই থাকা দরকার। সরসী যাচ্ছে, খারাপ লাগছে, প্রীতিশ নেই, খারাপ লাগছে এটা, কিন্তু কি হবে, কালের নিয়ম, জগতের নিয়ম, আমাদেরকে চলতেই হবে এইসব নিয়ে। যারা থাকবে তাদের সঙ্গে সব সময় সহযোগিতা করবি। আর এই অনুষ্ঠানটা যেন বছর বছর হয় রে, এই চেষ্টাটা স্যার একই থাকবেন, আমি হয়তো আর একটু ঘুরিয়ে হাঁটছি, কিন্তু আমি আসবো, কারণ কলেজ যে কি সেটা তোদেরকে আমি বলে বোঝাতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু কলেজ কলেজই। আমার কলেজ সেন্ট পলস কলেজ। আর একটা ছোট্ট ঘটনা বলি, আমার কলেজের একদিন কলিগকে নিয়ে এসেছিলাম আমি আমার কলেজে একটা কাজে, তো বললো না দেরি হয়ে যাবে, চল না একটুখানি কাজ আছে সেরে চলে আসবো। ওই কলেজের এইখানটা পর্যন্ত এসে ঢুকে উমাদুরিদি এই কলেজে পড়তেন, চিৎকার, জানিস। তারপরে ওকে বললাম চল লাইব্রেরি দেখবি, চল লাইব্রেরি টেবিল দেখবি, গোটা কলেজ ওকে ঘুরিয়েছি। বললো তাই আপনি কলেজে ওরকম করেন যে সারাক্ষণ ডিসিপ্লিন ডিসিপ্লিন, আপনাদের এরকম কলেজ এখনো এই গন্ডগোলের যুগে কলেজ দেখে ও বলেছে। তাহলে এটা শুধু আমার কথা না রে, আমাদের কলেজটা ওই বাইরে থেকে ওইটুকুনো গেট তো ভাবে না শুধু একটা রাস্তা, যেই আসে কলেজ হচ্ছে কি বলতো, ভেতর বাইরেটা দেখতে নারকেলের মতো, কিন্তু ভেতরে হচ্ছে শ্বাস আর জল, একবার ঢোকো আসল রসদ পেয়ে যাবে। সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। আর বিনায়কের প্রতি তো আমার কোনো কিছুরই শেষ নেই, না ভালোবাসা শেষ, না শুভেচ্ছা শেষ, না আশীর্বাদের শেষ। এবং বিনায়ককে ধরে তোরা কিন্তু এইটা বছর বছর করবি, এইটা আমি বলে গেলাম, আমার তরফের এইটাই বক্তব্য। আসুক কম ছেলে মেয়ে, আর যোগাযোগ করবি, সবাই সবার সাথে যোগাযোগ করে এবার যা হয়েছে পরের বার আরও বেশি হবে, আরও ছেলেপিলেকে বলবি। এই তো আমি তো পরের বার নিজে ইনিশিয়েটিভ নেব, যদি তোরা করিস আমিও কয়েকজনের ইনিশিয়েটিভ নেব, নিয়ে বলবো চল কলেজে সবাই ভালো থেকো, সবাই ভালো হোক, শুভেচ্ছা। কলেজ নিয়ে আমাদের আবেগ কিরকম কাজ করে তোমরা সেটা দেখি। স্যার দিদি যে কথাগুলো বলছিলেন আমাদের প্রাক্তন মাস্টারমশাইদের কথা, আমারও সুযোগ হয়েছিল তাদের কাছে পড়ার। তোমাদের নামগুলো জেনে রাখা দরকার। তোমরা দেখেছো এখনো ডিপার্টমেন্টের ছবি আছে, অধ্যাপক রামেন্দু দত্ত মহাশয়, হরপ্রসাদ বাবু পড়াতেন এখানে, হরপ্রসাদ মুখোপাধ্যায় এখানে পড়াতেন, কবি অমিতাভ দাশগুপ্ত এখানে পড়াতেন, দেবকুমার সেনগুপ্ত এবং প্রীতিশ কুমার মণ্ডল। প্রীতিশ কুমার মণ্ডল আমার সমসাময়িক, তাছাড়া বাকি 4 জন আমার অধ্যাপক, তারা চলে গেছেন। আমাদের সবার থেকে বড় আজকে স্যার রয়েছেন, আমরা এদের কাছে একটু লেখাপড়া শেখাচ্ছি সুযোগ পেয়েছি। আমাদের তারটা তো তাই নিয়ে আমরা এখন চলছি, প্রোগ্রাম তাই নিয়েই চলছি, সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হয়। তারপর নিজেরা যেমন ভাবে নিজেদের কর্মক্ষেত্রে নিজেদেরকে আরো সমৃদ্ধ করবে, নিশ্চয়ই করবে তোমরা।
আর যেটা বলার সেটা হচ্ছে আজকে আমরা এই অনুষ্ঠানটা যে চালাচ্ছি, আমি আবার বললাম তোমরা একটু ভাবো, তোমরা যখন যে আমরা কোনো নাম ডাকবো না, যে নিজের মতন করে এখানে আসবে, নিজের মতন করে নিজের পরিচয় দেবে, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হোক। কারণ আমাদের কলেজে তোমাদের শুনলে ভালো লাগবে যে প্রথম কলেজে আমাদের যা কিছু আমরা শুরু করেছিলাম সেটা এখন গোটা কলেজে একটা নিয়ম করে পায়। যেমন ধরো গার্জেন নিয়ে, এখন কলেজগুলোতে বাধ্যতামূলক গার্জেন, তখন তো হতো না, এখন সেটা হয়। আমাদের যে প্রোগ্রামগুলো হতো বিভিন্ন অনুষ্ঠানে, সেটাগুলো এখন কলেজে কালচারাল কমিটি করে, ঠিক আছে, ভালো হচ্ছে। তো আমাদের বিভাগের অন্যতম অধ্যাপক সরস্বতী সেনগুপ্ত আছেন, তাকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। আমি সবাইকে দেখছি আর অবাক হয়ে ভাবছি, সবাইকে মুখগুলো সবারই চেনা, সবার নাম মনে করতে পারছি না, অনেকের নাম মনে পড়ছে, অনেকের নাম মনে পড়ছে না। যেমন অমৃতেন্দু এলো, এসে বলে স্যার চিনতে পারছি না, হ্যাঁ কেন চিনবো না, অমৃতেন্দু কি এরকম হয়ে গেছি সে এখন দেখতে। আর কয়েকজনের সাথে আমি এই সবাইকে দেখে ভাবছি যে কি করে এতগুলো বছর কেটে গেল এবং সবাই আসতে পারেনি, তাও এতজন আমার ছাত্রছাত্রী, এটা ভাবতেই আমার কিরকম গর্ব হচ্ছে যে তারা স্বদেশে প্রতিষ্ঠিত, তারা জিজার মতো করে আছে, এত বড় হয়ে গেছে, সব ছোট্ট ছোট্ট এসেছিল, সব 17-18 বছর বয়সে ক্লাসে ঢুকেছিল, আর কয়েকজন যাদের আমি থার্ড ইয়ারে পেয়েছিলাম তার সেরকম কয়েকজন আছে, আর আমার থেকে সিনিয়রও অনেকে এসছেন যারা আগে পড়ে গিয়েছেন। তো যারা আমার সরাসরি প্রত্যক্ষ ছাত্রছাত্রী, তাদের থেকে ভাবছি যে 27 বছর সময় কেটে গেল এই কলেজে, এবং সবাইকে সবার মুখের দর্পণে নিজেকে দেখেও বুঝতে পারছি যে আমিও আর আগের মতো নেই, চেহারার দিক থেকে, মনের দিক থেকে হয়তো আছি, আমিও আর আগের মতো নেই। তো এখন কথা হচ্ছে এই অনুষ্ঠানটার জন্য, এই অনুষ্ঠানটা হওয়াটা খুব জরুরি ছিল। আমরা অনেকদিন আগে একবার করেছিলাম বিভাগে, আমরা তখন সবাই জয়েন করেছি, সেটাও বিরাট উৎসাহ ছিল, এবং এবারে এই অনুষ্ঠানটা তো অভাবনীয় যে এত কম সময়ের মধ্যে এটা হয়েছে। এর জন্য কিন্তু মূল উদ্যোক্তা ছিল বিনয়দা। বিনয়দা প্রথমে বললো সপ্তাহে শুরুতে একটা এরকম বিভাগীয় পুনর্মিলন করতে হবে। তো তারপরে আমি বিনয়দাকে বললাম যে এত কম সময় হবে, বিনয়দা বলে চলো না, আমি বললাম যে সাগরও জানে, সাগরকে যোগাযোগ করো। তারপর সাগর আর বিনয়দা মিলে প্রথমে মঙ্গলবার দিন সংখ্যাটা ছিল হচ্ছে 30, সেটা লাফিয়ে দুদিনের মধ্যে 80-তে পৌঁছে গেল, এবং এর মধ্যেও অন্যান্য বিভাগ থেকে পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে, হবে। কিন্তু বাংলার মতো এরকম এত ছাত্রছাত্রী কিন্তু অন্য বিভাগে আসেনি, এবং এর একটা কারণ বোধ হয় এই যে বাংলা বিভাগের মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতার সম্পর্ক ছিল। আমরা তো পড়াতে এসছি, যারা পড়েছো তোমরা জানো, যারা আগে পড়েছেন এই তো মাধুরী বলে গেলেন, তার আগেও যারা পড়েছেন, আমরা কিন্তু যারা ছাত্রছাত্রী ছিল সবসময় কিন্তু তারা আমাদের আগে তো আমরা নিয়ে বেড়াতে, ওই অদিতিকে দেখতে পাচ্ছি, অদিতি তো আমাদের সঙ্গে বেড়াতেও গেছে, তখন আমরা ইয়েও করতাম, চাঁদিপুরে গিয়েছিল, 3 দিন আমরা বেড়াতে গিয়েছিলাম, খুব মজা হয়েছিল সেটা। খুব মজা হয়েছিল সেখানে। তো এবং আমাদের সঙ্গে একটা ভাগিদারি সম্পর্ক তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের সঙ্গে, যেটা আজকের দিনে পরিস্থিতি তো অনেক পাল্টে গেছে, কিন্তু তাও আজকের দিনে আমাদের বিভাগে কিন্তু আন্তরিকতার জায়গাটা আছে, যে আমরা দরকার হলে ফোন করতে পারি, বকাবকি করতে পারি, ছেলেমেয়েরা এসে তাদের ছবি তুলতে বলবে, আবদার, অভিযোগ, সবই আমাদের ছবিটা জানাতে পারে। এবং আমি আশা করব যে বিভাগটা এরকমই থাকবে, এই ট্র্যাডিশন যেন চলতে থাকে, এবং এর জন্য তোমাদের সহযোগিতা দরকার। তোমরা সবাই যদি আমাদের পাশে থাকো, তাহলে আমরা একসঙ্গে এটা চালিয়ে যেতে পারবো, এবং এটা চালিয়ে যেতে হবে শিকড়ের সঙ্গে,
ভবিষ্যতের একটা যোগসূত্র এইভাবে থাকবে। আর এখানে অনেক পুরনো আছেন, যারা আছেন আমি তাদের বলবো, তাদেরও কিছু কথা, তাদেরও যাদের যা কিছু বলার আছে তারা যেন এখানে এসে একটু বলেন, বা কিছু যদি করার থাকে, কেউ যদি গান গাইতে চান, কেউ যদি আবৃত্তি করতে চান, আপনারা যেন এখানে এসে করেন, তোমরা যেন এখানে এসে করো। আমি আজ আর সময় নেব না, এটুকুই বলা। এই কলেজ থেকে আমি অনেক পেয়েছি, অনেক অনেক সবটুকু, এটাই তো বলছি, ওই বলে। তো আমার শিক্ষা, আমার চাকরি, আমার সংসার যেটুকু আজ পর্যন্ত চালাতে পারছি সবটাই এই কলেজ থেকে। ওই স্যার বলছিলেন না বলার সময় যে মায়ের মতোই কলেজ, সত্যি কলেজ কিন্তু আমাদের ধারণ করে, আমাদের বড় করে। প্রতিষ্ঠান, আমাদের স্কুল আমাদেরকে একটা জায়গায় তৈরি করে দেয়। আমার মনে হয় সেই অর্থে ছোটবেলার স্কুল সব থেকে বড় হচ্ছে প্রাইমারি স্কুল, যেটা শুরু করে দাঁড়াতে শেখা আমাদের। তারপর স্কুল একটা ভিত্তি তৈরি করে। কলেজ কিন্তু, কলেজ আমি সবাইকে বলতাম যখনই তোমাদের বিদায় সম্বর্ধনা হতো, যে এই পাসপোর্টটা দেয় কলেজ, তুমি জীবনে গিয়ে কি করবে, কোথায় যাবে, কেমন হবে। এই যে আজকে সুন্দর করে সেজে গুজে সবাই আসছো, এই পাসপোর্ট কিন্তু আমাদেরকে কলেজ তৈরি দিয়েছে। আমার ক্ষেত্রে তার কোনো সীমা পরিসীমা নেই, আজ পর্যন্ত সেটাই আমি পেয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেক নিজের কথা হয়েছে, এবার নাচ দিন, আর এবার থেকে নবনীতা করবেন। দাদু না না, আপনি সবসময় সামনে বলবেন, সবাই যাতে আপনাকে দেখতে পারে। ওখানে হলে একজন দুজন ছাড়া দেখতে পারবে। নমস্কার। দিদির পায়রা শিলালুর স্বপ্ন নিয়ে যেন আমার কিরা কিরা চলে যায়, বংশে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কিরা কিরা চলে যায়, ছায়া নিয়ে সীমানা ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয় রে বংশে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কিরা কিরা চলে যায়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধকারের আধার ছেড়ে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধকারের আধার
কলেজ কি এটা মনে হয় আজীবনেও এক কথা প্রকাশ করা যাবে না। কলেজটা কি, তো স্মৃতিচারণ কথা সবই চলবে। আর একটু আগেই বলছিলাম যে আমি আমার বাবাকে হারিয়েছি, কিন্তু কিছু মানুষকে দেখলেই মনে হয় এই তোমার বাবা আছে। তো বিনয়বাবু বা আমাদের বিবি স্যার আমার কাছে সেরকম একজন মানুষ। তো আমার ছোট ভাই বোনেরা আছে, ওরা আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামদের জন্য কিছু পুষ্পস্তবক এবং সম্বর্ধনার আয়োজন করেছে, খুব সামান্য ওদের ভালোবাসা দিয়ে। আমি সাগরকে বলবো, সাগর তুই একটু আয় আর এই ব্যাপারটা একটু অ্যারেঞ্জ কর। আমি নামগুলো বলে দিচ্ছি। আমাদের শ্রদ্ধা স্যার ম্যাডাম এখানে উপস্থিত আছেন, এসএস স্যার আছেন, ডিকে স্যার আছেন, বিবি স্যার কোথায়? বিবি স্যার আছেন, আর আমাদের কলেজের আরেকজন ম্যাডামও আছেন, তিনি হয়তো আমার জুনিয়র কিন্তু তোমার সব সময় মিলেই দাও, সময় মিলেই। শিক্ষিকা রিপোজা ম্যাডাম, আমাদের সকলকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। ডিকে স্যারের সাথে স্মারক এবং পুষ্পস্তবক ছাত্র এবং প্রিয়াঙ্কা দাস ম্যাডামের কাছে স্মারক। বিবি স্যার, বিবি স্যার, স্যার একটু আসতে হবে। এসএস স্যার, স্যার ওপরে 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 উঠুন, ওপরে উঠুন না, ওপরে উঠতে হবে। আচ্ছা দেখুন, আজকে কেন আলাদা করে স্যার কিছু নেই, একজনই স্যার, ঠিক আছে স্যার। আমাদের অনেক সম্মান, অনেক স্যারের কাছে দাও। প্রথমে কলেজে এসেছিলাম, আমিও অনেকগুলো কলেজ থেকে ফর্ম তুলেছিলাম, ব্রাহ্মণ, জয়পুরিয়া, প্রেসিডেন্সিতে যখন আমাদের অ্যাডমিশন টেস্ট হতো 2001-এর অ্যাডমিশন আমার। তারপরে সেন্ট পলস এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি, তখন এই গার্লস কমন রুমের ওখানে ফর্ম দেওয়া হতো। ফর্ম তুললাম বাংলা আর ইংলিশের, স্যার ছিলেন, স্যার বললেন মানে হ্যাঁ ইংলিশে লিস্ট বেরোবে, বাংলায় চাইলে তুমি এখন ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারো, তোমার ইচ্ছে। তো আমি নিলাম এবং স্যার আমি আমার বললো পরের দিন তোমার রোল নাম্বার 6 হলো, এবং ওই মাঠের প্রেমে পড়ে গেছিলাম। সবাই মাঠের প্রেমেই পড়ে। এত বড় মাঠ আর এত সুন্দর কলেজ, আর বাবা বললেন এখানে কত নামি দামি মানুষ পড়েছে জানিস, পড়েছেন, তারা যে বেঞ্চে বসেছে সেই বেঞ্চে বসতে পারবো, সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবো, এবং সেই রাস্তা দিয়ে জানি না মানসিকভাবে তো হাঁটার অনেক চেষ্টা করেছি, তাদের পদাঙ্ক অনুসরণ তো সেভাবে করতে পারবো না। তারপরে পেয়েছি আমার শ্রদ্ধেয় স্যার এসএস স্যার আছেন, ডিকে স্যারকে পেয়েছি, মিলনবাবু ছিলেন, এসএমআই স্যার, আর আরেকজন যিনি চলে গেছেন তারাদের দেশে পিকেএম স্যার। মানে আজকেও আমার বলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, পিকেএম স্যারের সাথে আমার বিয়ের দিন লাস্ট দেখা হয়েছিল, এসএস স্যার পিকেএম স্যার উপস্থিত ছিলেন। তারপর যেদিন ভাবলাম যে পিকেএম স্যার চলে গেলেন, একটা কথাই মনে পড়লো, স্যার বসতেন আর আমরা পিছনে বসতাম, ঠিক যে বানান ভুল করতেন স্যার ঠিক তাকে দাঁড় করাতেন, বলতেন এই বলো বাল্মীকি বানান কি লিখেছো, রস্যই না দীর্ঘই। আমরা বলতাম স্যারের না 3টে চোখ জানিস তো, স্যার একটা চোখ লুকিয়ে রাখেন ত্রিনেত্রর মতো, ঠিক বানান ভুল করলে স্যার দেখতে পেলেন। আর এসএস স্যার ছিলেন, এসএস স্যার যখন তিতাস একটি নদীর নাম পড়াতেন, আমরা তখন জানিয়ালি বিল্ডিং এর তলায় ক্লাস করতাম, জানিয়ালি বিল্ডিং, জানিয়ালি হোস্টেলের তলায়। সমস্ত রকমের স্মৃতি, মানে স্মৃতি তো শেষ হয় না কোনোদিন বলে, কিন্তু ওই দুমড়ে মুচড়ে মনটা খুব খারাপ হয়ে যায় যখন মনে হয় যে আর তো কোনোদিন স্টুডেন্ট হিসেবে কলেজে ফিরে আসতে পারবো না। হ্যাঁ, এবং যতটুকু নিয়ে নেওয়ার, আজকে প্রায় বলতে গেলে 40-এর দোরগোড়ায় পৌঁছে গেছি, তো জীবনের 3টে বছর একদম মানে আশ মিটিয়ে নিয়েছি, এবং আজকে যেটুকুন যা শিখেছি সত্যি বলবো আমি কলেজ থেকেই শিখেছি। এসএমআই স্যার বলতেন যে বিশ্ববিদ্যালয় তাই যেখানে বিশ্বের বিদ্যা লয় প্রাপ্ত হয়, তো মজা করে বলতেন, কিন্তু কলেজে আমাদের এত কিছু আমরা পেয়েছি, আমাদের ডিপার্টমেন্ট এবং তার বাইরেও, সেই রসদ নিয়ে আজও বেঁচে আছি। আমি কথা বাড়াবো না, আমি ডেকে নিচ্ছি মোহাম্মদ নুরুল হাসান দাদা বা নুরুল হাসান যিনি আছেন, আপনি প্লিজ আসুন এবং আপনার কথা আমাদের সাথে ভাগ করে নিন। মোহাম্মদ নুরুল হাসান, আপনাকে এখানে এসে ড্যান্সে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় আমার গুরুজন, আমার স্যার যারা রয়েছেন প্রত্যেকেই আমার স্যার,
এবং আমি এখানে শুরু করছি ওনাদেরকে প্রথমেই আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন, আর অবশ্যই ওনাদের প্রণাম করে আমি আমার কথা শুরু করছি। এখানে বক্তব্য রাখার জন্য আমি আসিনি, কিন্তু এই কলেজের সঙ্গে আমার সম্পর্ক 1993 সাল থেকে, অর্থাৎ 11-12 চালু ছিল এখানে। 11-12-এ এখানে এসেছিলাম, তারপরে গ্র্যাজুয়েশন করে এখান থেকে গেছি। অর্থাৎ এই কলেজে শুধু মানে ছাত্রছাত্রী বা স্যারেদের নয়, প্রতিটি আনাজ কানাজ, অর্থাৎ আমি জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছি যে দেওয়ালটি আছে কিনা, এই গাছটি আছে কিনা, অর্থাৎ এখানকার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের রন্ধ্রে রন্ধ্রে, অর্থাৎ আমাদের অন্তর আত্মার মধ্যে যেভাবে লুকিয়ে আছে, সেই দিকগুলো এই স্মৃতিচারণের মধ্য দিয়ে, অর্থাৎ ব্যক্ত করে বোঝানো যাবে না। এগুলো অন্তর দিয়ে অনুভব করছি। সব কথা হয়তো সবাইকে বলতে পারছি না। ওদেরকেও কথা বন্ধ করতে হবে, আর নইলে দরজা বন্ধ করতে হবে। আমি আসলে বলি যে আমি একটু ধমক দিচ্ছি, কারণ আমি এনজিওতে কাজ করি। এরকম যেখানে যাই প্রোগ্রামে এইভাবে সবাইকে আমার চুপ করাতে হয়, তো সেইটা মনে হয় আজকে আমি এখানেও করছি। আমি একটু মিউজিক অ্যাপ্লাই করব যাতে আরেকটু ভালো লাগে শুনতে। তো আমি স্টার্ট করছি। আচ্ছা, 2 মিনিট জাস্ট আমি একটা কথা বলতে চাই। সবাই মাধবী ম্যাম আমি বলবো না, কারণ আমাদের যিনি মোস্ট সিনিয়র মাধবী দি। আমি কলেজে কেমন ছিলাম জাস্ট 2 লাইন বললেই বোঝা যাবে। আমি বড় হয়েছি একদম রামকৃষ্ণ মিশনে, একদম প্রচণ্ড ঘেরা টোপে। তারপরে আমি কলেজে ভর্তি হই। এবারে 2005-এ আমি আবার কথা বলছি, আমি বন্ধ করে দেবো কথা। এই আসতে। আচ্ছা, 2005-এ আমি চ্যাম্পিয়ন হই। আমার কলেজের ডিপার্টমেন্টের তো কেউ ছিলই না, কেউ জানে না। 10 বছর বাদে আমি ফেসবুকে যখন সেই মেডেলগুলো নিয়ে ফটো দিই, তখন আমার ডিপার্টমেন্টেরই বন্ধু আমাকে বলে, কি রে তুই মিথ্যে কথা বলছিস, এগুলো কোথা থেকে পেলি? মানে আমার কলেজে সত্যি কথা বলতে আমার খুব আফসোস হয় যে আমি কলেজ লাইফ সত্যি দিদি যেমনভাবে বলেছেন আমি কাটাতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমার খুব ইচ্ছে, মানে আমার বেরিয়ে যাওয়ার পরে এখন এত আফসোস হয় যে কলেজে যদি আমি খুব ভালো মজা করতে পারতাম আর অনেক ভালো করে সময় কাটাতে পারতাম। যাই হোক, আমি সেই 3 বছর কাটানোর জন্য আজকের একদিনের, মানে আমি আজকের একদিন জয়েন করেছি যে আমি সেই দিনটা কাটাবো। তো আমার খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দিদি স্যারকে এবং সাগর, ডেফিনেটলি তুই অনেকভাবে সবাইকে যোগাযোগ করিয়েছিস। আমি একটা খুব পপুলার গান, একটু দুঃখের যদিও, আজকে আনন্দের দিন, তাও আমি একটুখানি গাইছি। লাইফটা দুঃখের নাকি? আমি আবার ক্লান্ত পথ চালি, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে সিঁড়ি, অনেক নিচে জল, সেখানে এক ফালি চাঁদে ভাসছে, পড়েছে টলমল, তাকে বাঁচাবো বলে জলে নেমেও বাঁচাতে পারি না, এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই
পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ি কি এসেছি ফেলে বরফে ঢেকেছে সোজা আমার কখনো অবহেলে কিভাবে বদলে গেল যাওয়া পাওয়া বুঝতে পারি না। এভাবে হেরে যাই যেভাবে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলাদা থেকে তাই বসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। আমি আমার ক্লান্ত পথচারী এই কাঁথার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনাই মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতে নাগালে না পাই। এভাবে হেরে যাই যে ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব। আলাদা থেকে তাই বসে পড়েছি প্রায় কেমন যেন আলাদা আলাদা সব। অসাধারণ অসাধারণ, সাধু সাধু সাধু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা গান শুরু করতে চাই, আধুনিক গান। রিক্সা চলে দমকা প্রেমের গল্প বলে শুকনো পাতার সন্ধ্যেবেলার গান কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আর ভুল করেছি আর যাব না মিথ্যে মায়া চমকাবো না ভাল লাগে অন্ধকার হাত ডোবাই এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি আমি বৃষ্টি ইচ্ছে ঘুরি মাথায় করে রাখতে আমার কেলবলু চুরি কেলবলু চুরি জলের কাছে গিয়ে ফিরে আসে তাই এই কুয়াশায় খুঁজে গিয়ে আমায় এই কুয়াশায় খুঁজে গিয়ে আমি একলা ক্লান্ত যে আমাকে বুঝবে ভালো সারা কাশে আমি অধরা তোমার ভাঙা স্বপ্ন নিজের মনে নিজের মনে এই তো জিওটা অন হয়েছে।
হ্যালো, শোনা যাচ্ছে তো? সর্বপ্রথমে স্যারদেরকে প্রণাম জানিয়েই শুরু করছি আর কি। কলেজে আমি মাঝে মাঝেই আসি আর কি, আমি এমন নয় যে অনেক দিন পরে এসেছি, তা নয়, আমি মাঝে মাঝেই আসি। তো আমরা যারা অনেক দিন পরে এসেছি তাদের কি এমন কিছু মনে হয়েছে, মানে সব পরিবর্তন হয়ে গেছে? স্যার বললেন না যে আমিও অনেকটা পরিবর্তন হয়ে গেছি। আচ্ছা তোমরা বলো তো কি পরিবর্তন হয়নি? ডিকে স্যার, হ্যাঁ একদম ঠিক। ডিকে স্যার পরিবর্তন হয়নি, বাকি সব পরিবর্তন হয়েছে। ডিকে স্যার পরিবর্তন হয়নি, বাকি সব পরিবর্তন হয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হয়েছে। যাই হোক, আমার খুব সাংঘাতিক জীবনের অভিজ্ঞতা আছে এবং তার সঙ্গে কলেজ কিভাবে জড়িয়ে আছে সেগুলো একটু শেয়ার করব। তার আগে আমি নিজের পরিচয়টা একটুখানি দিয়ে দিই। স্যার যেহেতু বলেছেন 2004-এর ব্যাচ, তারপরে 1 বছর বাড়িতে বসেছিলাম। 2005-এ বেনারসে MA পড়ার জন্য ভর্তি হই, সেখান থেকে 2007-এ MA কমপ্লিট। তারপরে 1 বছর বসে থাকি, 2009 থেকে গবেষণা শুরু করি, শেষ করি 2014-তে। 2014-র 10 জুলাইয়ে গবেষণা শেষ, ঠিক 10 দিন পরে বিয়ে করি। তখন আর বসে থাকুনি? তখন চাকরি পাবো কিনা জানি না, একটা ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম। ইন্টারভিউটা এত ভালো হয়েছিল যে মনে হয়েছিল চাকরি পেয়ে যাব, এতটা কনফিডেন্ট ছিলাম আর কি। বিয়ে করার 1 সপ্তাহ পরে চাকরির লেটার এসেছে, 1 সপ্তাহ পরে। তো আমাকে বলে যে তোমার স্ত্রীর জন্য তুমি চাকরি পেয়ে। যাই হোক, আমাকে কেউ ক্রেডিট দেয়নি, আমি এত কষ্ট করেছি, এত পড়াশোনা করেছি, কেউ ক্রেডিট দেয়। যেটা আমার একটা প্রস্তাব, তোমরা খেতে খেতে ভেবে দেখো, তাকে বলবো এটা ভাবুন স্যার। একটা দিন আমাদের ঠিক করতে হবে প্রতি বছর, যাতে আমরা মিশতে পারি। আমার হঠাৎ মনে হলো যে আমরা আগামীকাল হচ্ছে পৌষ সংক্রান্তি, তাহলে পৌষ সংক্রান্তির আগের রবিবার এরকম যদি মাথায় থাকে, হঠাৎ কারোর কোনো খুব অসুবিধা হয়ে গেল বা কলেজের কোনো অসুবিধা, সেটা আলাদা, কিন্তু আমরা যদি এরকম ভাবে একটা মনে রেখে দিই পৌষ সংক্রান্তির আগের রোববারটা আমরা ফাঁকা রাখবো, চেষ্টা করবো। তোমরা ভেবে দেখো, খাওয়ার পর তো আমরা আবার এখানে আসবো। একদম সঠিক সিদ্ধান্ত, আমরা সমাধান করতে হবে। এবার যারা এলে তাদের যে বন্ধুরা এখনো খবর পায়নি তাদেরকে খবর দিতে হবে। সবাই মিলে আমরা নিশ্চয়ই পারবো, করতেই হবে। সব স্যারদের আমার প্রণাম, যাদের দিন কোনো শোধ হয় না। আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটা কথা আছে, 100 ইন্দ্রিয়ের চেয়ে একটা পিতা শ্রেষ্ঠ, সমস্ত পিতার চেয়ে একটা গুরু শ্রেষ্ঠ। শেখার তো কোনো শেষ হয় না। আমি 2004 সালে ছেড়েছি ঠিক কথা, কিন্তু আমার প্রতিনিয়ত যোগাযোগ, প্রতি পদক, যখনই হুজুর ফিরি কোনো একটা ব্যাপার, স্যার ওটা কি হবে, আমি কয়েকটা ব্যাপার শেয়ার করি। আমি যখন ড্রেস করে ভর্তি হয়েছিলাম তো সব থেকে ক্যাবলানন্দ ছিল মানুষ। আমি সেই সকাল 8টা-5 ছেড়ে আসতাম, ক্লাস করতাম, 10টা-15 করে অনার্সের ক্লাস শুরু হতো। আর আমার একটা স্যারকে থেকে আমরা দারুণ জিনিস করতাম, সন্ধ্যে সব থেকে বেশি খাতা ছিল। আর স্যার সন্ধ্যে পড়াতো, আর বলতে সত্যি এটাকে কিন্তু মাথায় করে ঢোকাতে হবে। আর ওই কমলাকান্তের দপ্তর, আমি এখনো খাতাগুলো মাঝে মাঝে যেমন মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি। এবং আজকে উপস্থিত আছেন দীনেশ খান স্যার। আমরা যখন এই কলেজের অন্দরে প্রবেশ করলাম, তারপর থেকে আমাদের মধ্যে যারা ছিলেন, আমরা ওই দিকে বা এই ব্যাপারটা বলতাম না, অর্থাৎ নাম দীনেশ খান স্যার। এবং আজকে কিছু স্মৃতিচারণ করি
প্রথম অধ্যাপককে বলি 1973 সাল, গুটি গুটি পায়ে পাজামা এবং পাঞ্জাবি, অবিন্যস্ত পাঞ্জাবি, গরিব ঘরের ছেলে, সুদূর বাগুইআটি পঞ্চায়েত অঞ্চল থেকে এসেছি। এবং যখন প্রথম আমার বাবার হাত ধরে যখন এখানে কলেজে অ্যাডমিশন নিতে এসেছিলাম, আমার দিনটার কথা মনে পড়ছে, জানুয়ারি মাস 1973। এবং সেই সময় কলেজের প্রিন্সিপাল ছিলেন বিশ্বাস, প্রফেসর বিশ্বাস। এখানেই ছিলেন কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, কবি ও অকবি যাহা বলবলে মুখ গুঁজে তাই শৈশবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি কবির সাথে, যেমন বেরোয় কবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। বুঝেছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের বৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ছেড়ে। পড়ে না তো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বহুরে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই চাল চেলে। গুরুগণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা, প্রতি শনিবারেই চিঠি দিতে এসে গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি বিয়ে হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জমন নারী কাফের ভাবিয়া খুঁজির টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে, দেখতে বিনা মুখে আনে সবে দাও বাজিটার চাপ মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আম পাড়া পড়া হাম পড়া মোড়া, এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাঠ এড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোন তত নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি, বিপ্লবী মন দোষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার নাম কেন গাবে। গোলারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। সরাজিরা ভাবে নারাজি, আর নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেতে নই প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুজুরের কবি গতি তোরে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষির নির্দেশী। বুকারে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্দেশী। কি যে লিখি চাই মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেয়। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে। হাড় কালি হলো শাসাবে নাইনু, তবু পুরানো মন্দিরে। যতবার বাঁধি ছেড়েছে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া ভাগ খুঁজে ফেলে নিশার মাথারে মন চিরে। আমি বলি ওরে কথা শোন খেপা, দিব্যি আছিস খোসকালে। প্রায় হাফলে পাকলে উঠেছিস, এবার এ দাও ফসকালে। ভুলিয়ে তার হইলে যে হায়
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায় ঘুরায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলার বোকা সেই তালে নিত্য ফুটো ঘরটাও ছেড়ে নয় পস্তাবি শেষ কালে বুঝে না বুঝে সে চারণের দেশে ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে ওদের পান খেয়ে রবে না তো ম্যালেরিয়া মহামারী সরা কাশিতে চলে দুই গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধারণ্য এনে দেয় কাঁধে ছেলে মেয়ে মাথা কয় ওরে চুপ হত ভাগা সরা কাশিতে দেখছে ক্ষুধা তো চায় না সরা চায় দুটো ভাত একটু নুন বেলা ধরে যায় খাইনি গো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় সরাদের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান তুমি আজও আছো কি কালী অর্জুন কেন ভেঙা কোথা হাতের কাঁধে যারা খায় শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে পুরা বার্তা করেছি খা কত শতকোটি ক্ষুদিত শিশু ক্ষুধার দিনারিয়া কারিয়া শ্বাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে যায় খালি সমাজ মার বুক হতে ফেলে ফেলে খায় ওরা বলি বাপ খাও রে খাস বেরিয়ে জননী মাগেছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেড়ে খাস বন্ধু গো আর বলিতে পারি না বড় বিষ যায় বুকে দেখিয়া শুনিয়া খেলিয়া গিয়াছি তাই যা আসে বই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্ত রেখা বড় কথা বড় ভাব আসে না তো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর চলিছে রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা খেয়ে খায় 33 কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ কি সমস্যা হলো আন্টিকে দে মুছে দিচ্ছে দে আবার সমাজের মহিলা একজন পুরুষ মাধুদের কাছে মাধুরী কোথায় গেল একটু আসতে আচ্ছা আপনি কি ঠিক ছিলেন না ডেকে দাও তবে আপনাদের সময় ক্লাস ছিল এই রুমের নাম চেঞ্জ হয়ে গেল যে হ্যাঁ আর আমাদেরটা খোলা আছে যেটা আমরা ক্লাস করছি আমরা তো ওই বিল্ডিং এ করেছি সেটাই বাবু আয় চল ইংলিশ সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স মেয়েকে দেখিয়ে আনি চল আয় হ্যাঁ কলেজ এই হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের জায়গা আয় বেঙ্গলি অনার্স বাংলা স্নাতক দেখ সিঁড়িগুলো দেখ কাঠের সিঁড়ি দেখছিস হ্যাঁ শব্দ শুনতে পাচ্ছিস না হা 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 এখন খোকার বাপ চল লাউঞ্জ এসব দেখিস এই যে শব্দ শুনে এসব কাঠের এগুলো ছাদগুলো দেখ আমরা এইখানটায় দাঁড়িয়ে এই মাঠটাকে দেখতাম যেভাবে তুই দেখছিস এইখানে দাঁড়িয়ে একটা ছবি আছে আমার এই যে লাইব্রেরি এটা খুব বিখ্যাত লাইব্রেরি এখানে প্রচুর পুরাতন নথি পুঁথি আছে যে ব্রিটিশ পিরিয়ডের সময়কার কলেজ না হ্যাঁ এবারে ক্যান্টিন ছিল চল তোকে ক্যান্টিনে দেখিয়ে আনি আর দেখবি চল আগেকার দিনের জলের ট্যাঙ্ক দেখি হ্যাঁ কলেজে ক্যান্টিন থাকবে না এই ক্যান্টিনে আমি ব্রেড পকোড়া খেতাম
এই হচ্ছে কলেজ ক্যান্টিন। আজকে তো ছুটি, অফ ডে। ক্যান্টিনে ওই চা, পকোড়া, টোস্ট, ছাত্রছাত্রীরা মোটামুটি যা খেতে পারবে তাই। এই হচ্ছে তোর ক্যান্টিন। ওই সাইডে কিচেনটা ছিল, ওই দরজার সোজা।